গুড মর্নিং স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয়। স্টেটমেন্টের ফরম্যাটটা আমরা আগের দিন আলোচনা করেছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা প্রবলেম সমাধান করার মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম অংশ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। এই কারণে আমরা এমন একটা প্রবলেম চুজ করেছি যেখানে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সম্পর্কিত অধিকাংশ দিকই আলোচিত হয়। আমরা সময় নষ্ট না করে সরাসরি প্রবলেমে চলে আসি। প্রবলেম নাম্বার 1. Arya Company Limited earned a net profit after tax of rupees 6,50,000 for the year ended 31st March 2020. The relevant items of balance sheet appeared as follows. দুটো অ্যামাউন্টের কলাম থাকবে, একটা 31/3/2019 আর একটা 31/3/2020। ডেটর্স 70,000, 90,000, ক্রেডিটর্স 45,000, 80,000, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 15,000, 10,000, প্রিপেড এক্সপেন্সেস -12,000, provision for taxation 18,000, 27,000, goodwill 60,000, 48,000, general reserve 1,20,000 and 1,30,000, depreciation charged on plant and machinery rupees 40,000, insurance proceeds from earthquake disaster settlement rupees 1,50,000, gain on sale of investments rupees 15,000, proposed dividend rupees 60,000 and income tax refund of rupees 2,000 appeared on the profit and loss account for the year ended 31st March 2020. You are required to determine the cash from operating activities. এই অঙ্কে আমরা ব্যালেন্স শিট থেকে কিছু কিছু তথ্য যেগুলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পার্টটাকে প্রভাবিত করে সেই অংশগুলো প্রথমে দেওয়া হয়েছে। তারপরে যে অংশগুলো দেওয়া হয়েছে সেগুলো বলেই দেওয়া হয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ওই অংশগুলো পাওয়া গেছে এবং এরাও সকলেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে তথা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে প্রভাবিত করবে। তাই এই সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। এই তথ্যের সাহায্যে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করব। সেই কারণে আমরা একটা ছক করব। ছকের উপরে হেডিং হবে ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা ছকে দেখতে পাচ্ছি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে যেমন আমরা প্রথমে একটা কলাম ব্যবহার করেছি। এখানে যেহেতু আমরা শুধুমাত্র ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করছি সেই কারণে প্রথম কলামটার আমাদের কোনো দরকার হবে না। ছকের প্রথম অংশে রয়েছে পার্টিকুলার্স এবং শেষে দুটো অ্যামাউন্টের ঘর রয়েছে, একটা ইনার কলাম একটা আউটার কলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা দেখেছি আমাদের শুরু হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস দিয়ে। এই নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস এটা কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটা কিছু ক্যালকুলেশন করে বের করতে হয়।
দেখো আমরা ওয়ার্কিং নোট 1-এ বের করেছি কি করে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস এখানে বের করতে হবে। আমরা আগের দিন ডিটেলসে দেখেছি যে কিভাবে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস বের করতে হয়, তার সঙ্গে এটা মিলিয়ে নাও। ওয়ার্কিং নোট 1, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস। ডান দিকে দুটো অ্যামাউন্টের কলাম করবে, আর বাদিকে প্রথমেই আসবে নেট প্রফিট আফটার প্রভিশন ফর ট্যাক্স। এটা আমাদের দেওয়া রয়েছে অঙ্কে 6,50,000। এর সঙ্গে আমরা কয়েকটা জিনিস যোগ করি, যেমন প্রপোজড ডিভিডেন্ড তার কারেন্ট ইয়ার অংশ, ইন্টারিম ডিভিডেন্ড পেইড ডিউরিং দি ইয়ার, ট্রান্সফার টু রিজার্ভ, প্রভিশন ফর ট্যাক্স এবং এক্সট্রাঅর্ডিনারি আইটেম যদি কিছু থাকে। তো আমাদের এই অঙ্কে এগুলোর মধ্যে রয়েছে প্রভিশন ফর ট্যাক্স, প্রপোজড ডিভিডেন্ড এবং জেনারেল রিজার্ভে কিছু ট্রান্সফার করা, এই তিনটে আইটেম আছে। তাহলে আমরা অ্যাড বলে লিখছি প্রভিশন ফর ট্যাক্স 9,000, প্রপোজড ডিভিডেন্ড 60,000 আর ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 10,000। তাহলে এই কটা আইটেম যোগ করার পর আমরা পেলাম 7,29,000। এবার এর থেকে লেস হয় আমরা জানি রিফান্ড অফ ট্যাক্স যদি কিছু থাকে এবং এক্সট্রাঅর্ডিনারি আইটেমস যেগুলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। আমাদের এই অঙ্কে সেখান থেকে রিফান্ড অফ ইনকাম ট্যাক্স রয়েছে 2,000 এবং এক্সট্রাঅর্ডিনারি আইটেমস আমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রসিডস ফ্রম আর্থকোয়েক ডিজাস্টার সেটেলমেন্ট 1,50,000, টোটাল 1,52,000 আমাদের লেস করতে হচ্ছে, অর্থাৎ 7,29,000 থেকে 1,52,000 বাদ দেওয়ার পর থাকছে 5,77,000 এবং এটাই হলো নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস। তাহলে এইটা আমরা ছকে বসিয়ে দেব। নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস 5,77,000। এর সঙ্গে আমরা প্রথম অ্যাডজাস্টমেন্টই জানি, অ্যাডজাস্টমেন্টস ফর নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমস। এর মধ্যে রয়েছে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, গুডউইল অ্যামোর্টাইজড, এই দুটো আইটেম যোগ হবে, অর্থাৎ অ্যাড বলে আমরা লিখছি অ্যাড ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 40,000, গুডউইল অ্যামোর্টাইজড 12,000। দেখো দুটোর আমাদের গুডউইল দেওয়া রয়েছে, যে গুডউইলের যে দুটো ব্যালেন্স দেওয়া রয়েছে 2019, 2020, তাতে আমরা দেখছি গুডউইল 2020-তে 12,000 কমেছে, তার মানে এই অংশটাই অ্যামোর্টাইজড হয়েছে। আর ডেপ্রিসিয়েশন তো বলেই দিয়েছে, হ্যাঁ, তো এই দুটো আইটেম যোগ হবে। আর একটা আইটেম এখানে আমরা দেখছি লেস হচ্ছে, সেটা হচ্ছে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্ট সংক্রান্ত আইটেম, সুতরাং আমরা এটা বাদ দিচ্ছি। অ্যামাউন্ট হচ্ছে 15,000। তাহলে এই কটা আইটেম অ্যাডজাস্টমেন্ট করার পর অ্যামাউন্ট দাঁড়ালো 6,14,000। এই টাকাটাকে আমরা বলি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এর সঙ্গে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হলে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেই অ্যাডজাস্টমেন্টে এখন আমরা করব। তো প্রথমে অ্যাড করতে হয় ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে তাহলে অ্যাড করতে হবে, এবং কারেন্ট লায়াবিলিটিস যদি ইনক্রিজ করে তাহলেও অ্যাড করতে হবে। আমরা আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটিস অংশে আমাদের
চারটে আইটেম রয়েছে: ডেটর্স, ক্রেডিটর্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেইড এক্সপেন্সেস, এই কটা। এর মধ্যে ডেটর্স এবং প্রিপেইড এক্সপেন্সেস এরা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এবং ক্রেডিটর্স এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এরা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। আমরা প্রথমে অ্যাসেট দুটোর মধ্যে দেখতে পাচ্ছি যে কোনো অ্যাসেটই ডিক্রিজ হচ্ছে না, কোনো অ্যাসেটই ডিক্রিজ হচ্ছে না, সুতরাং অ্যাসেট পার্টটা বাদ দিলাম। এইবার চলে যাচ্ছি লায়াবিলিটিস সাইডে। লায়াবিলিটিসে আমরা ইনক্রিজ হতে হবে, অর্থাৎ লায়াবিলিটিস এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিটর্সটা ইনক্রিজ হয়েছে কিন্তু আউটস্ট্যান্ডিংটা ডিক্রিজ হয়েছে, সুতরাং অ্যাড পোর্শনে একটা আইটেমই আসছে, সেটা হচ্ছে ক্রেডিটর্স 35,000। এবার লেস পোর্শনে আসছে, দেখো লেস পোর্শন মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে, দেখো কারেন্ট ডেটর্স এটা ইনক্রিজ হয়েছে, প্রিপেইড এক্সপেন্সেস এটাও কিন্তু ইনক্রিজ হয়েছে, সুতরাং এই দুটো আইটেমই অ্যাসেটের দিক থেকে লেস হচ্ছে। আর যদি কারেন্ট লায়াবিলিটিস ডিক্রিজ করে তাহলে সেটাও লেস হবে। দেখো কারেন্ট লায়াবিলিটিস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে, সেটা ডিক্রিজ করেছে, সুতরাং এখানে তিনটে আইটেম লেস হলো: ডেটর্স 20,000, প্রিপেইড এক্সপেন্সেস 12,000 এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 5,000, টোটাল 37,000 লেস হচ্ছে। যে আইটেমগুলো লেস হচ্ছে তাদেরকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। হ্যাঁ, দেখো আমরা 37,000কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি এবং 6,14,000-এর সঙ্গে 35,000 অ্যাড করব এবং 37,000 লেস করব। করার পর আমরা যে অ্যামাউন্টটা পেলাম সেটা হলো 6,12,000। এই অ্যামাউন্টটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এইবার এর সঙ্গে ইনকাম ট্যাক্স যদি কিছু পেমেন্ট দেওয়া থাকে অঙ্কে, সেইটাকে অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেমেন্ট করলে সেটা লেস করতে হয়। এখানে আমাদের ইনকাম ট্যাক্স পেমেন্ট দেওয়া আছে। আমরা কি করে বুঝতে পারছি? দেখো প্রভিশন ফর ইনকাম ট্যাক্সের 2 সালের ব্যালেন্স দেওয়া রয়েছে। প্রভিশন যখন করা হয় ইনকাম ট্যাক্সের, এবছর যেটা প্রভিশন করা হয় সেই ট্যাক্সটা পরের বছর দেওয়া হয়, সুতরাং আমাদের আগের বছর যে প্রভিশনটা ছিল অর্থাৎ 18,000, এই 18,000টা তার মানে ট্যাক্স পেমেন্ট হয়েছে। এইবার 18,000-এর মধ্যে যদি কোনো রিফান্ড থাকে সেটাকে লেস করতে হবে। আমাদের প্রশ্নে ট্যাক্স রিফান্ড 2,000 বলে দিয়েছে, সুতরাং 2,000 টাকা এখানে লেস করে 18,000 মাইনাস 2,000 করে 16,000, এইটা হচ্ছে ইনকাম ট্যাক্স পেইড বাবদ লেস করতে হবে। তো আমরা লেস করলাম, লেস করে আমরা পাচ্ছি 5,96,000। এইটাকে একটা আবার নাম আছে, এর নাম হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর এক্সট্রাঅর্ডিনারি আইটেমস, অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি আইটেমস অ্যাডজাস্টমেন্টের আগে আমাদের কত টাকা ক্যাশ ফ্লো হয়েছে। এর সঙ্গে এইবার আমরা এক্সট্রাঅর্ডিনারি আইটেমস যেটা ছিল সেটাকে আমরা উল্টোটা করব, অর্থাৎ আগে আমরা দেখো এক্সট্রাঅর্ডিনারি আইটেমসটা কি করেছিলাম, লেস করেছিলাম। আমরা যখন নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস ছিল সেখানে আমরা এক্সট্রাঅর্ডিনারি আইটেমসটাকে লেস করেছিলাম, সুতরাং এখানে অ্যাড হবে ওই একই আইটেমটা, অ্যাড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস ইন্স্যুরেন্স প্রসিডস ফ্রম আর্থকুয়েক ডিজাস্টার সেটেলমেন্ট, অ্যাড করব 1,50,000। সুতরাং আগে ক্যাশ ফ্লো বিফোর এক্সট্রাঅর্ডিনারি আইটেমসের সঙ্গে 1,50,000 যোগ করার পর আমরা পেলাম 7,46,000 এবং এটাই হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আজকের অঙ্কে আমরা দেখলাম কি করে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করতে হয়
এবং এই অঙ্কে আমরা বলেছি ম্যাক্সিমাম সম্ভাবনার জায়গাগুলো, যে যে আইটেমগুলো সাধারণত থাকতে পারে সেই সমস্ত আইটেমগুলো সংযোজন করে অঙ্কটা সেট করা হয়েছে। হ্যাঁ, এই অঙ্কটা ভালো করে করলে তোমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই পার্টটায় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও আমরা পরের ক্লাসে আরও একটি অঙ্ক করব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর উপর। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।